কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা দেখেছিলেন গত সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি বেদখল নিয়ে নবান্নে একেবারে রণংদেহী মূর্তিতে ছিলেন। তারপরে তিনি বলেছিলেন আগামী 15 দিন প্রশাসনিক পদক্ষেপ তিনি দেখবেন এবং সেদিনই তিনি প্রশাসনিক মহলের একাংশ এবং তার পাশাপাশি মন্ত্রী বিধায়কদেরও কাঠগড়ায় তোলেন। তারপরেই আমরা দেখেছিলাম শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পুরসভার একটা তৎপরতা, পুলিশ বুলডোজার নিয়ে বিভিন্ন অস্থায়ী নির্মাণ ভেঙে দেয়, হকারদের যে কাঠামো সেই কাঠামো ভেঙে দেওয়া হয়। তারপরেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বৈঠক করেন, যে বৈঠকের শেষে তিনি বলেছেন যে কখনোই বুলডোজার দিয়ে এই যে উচ্ছেদ অভিযান তাকে তিনি সমর্থন করেন না, তবে সরকারি জমি বেদখল যেভাবে হয়েছে তা সেই বিষয়টিও কাম্য নয় বলেই বলেছেন তিনি। এবং এর মধ্যে ভারসাম্য রক্ষার জন্যই একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি, 5 সদস্যের এই কমিটি, যাতে 3 জন মন্ত্রী রয়েছেন রাজ্যের, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র পারিষদ রয়েছেন, তারা আগামী 1 মাস ধরে সমীক্ষা করবেন রাজ্যের বিভিন্ন পুরসভা কলকাতা সহ, এবং তারপরে তাদের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপের রূপরেখা তৈরি হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই যে 1 মাস ধরে সমীক্ষা চলবে, সেই 1 মাস অবধি কিন্তু যে হকারদের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। হকারদেরও বলা হয়েছে তারা জায়গা খালি করে কোথায় মানে নিজেদের পুনর্বাসনের বন্দোবস্ত যদি তারা করতে পারেন সেই বিষয়টিও তাদেরকে ভেবে দেখতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং এই জায়গা থেকে অনেকগুলো বিষয় উঠে আসছে। মুখ্যমন্ত্রী কিন্তু এদিনও আবারও বলেছেন যে 5টি রাজ্যের ভার নিয়ে চলা খুব মুশকিল। ভিন রাজ্য থেকে বহিরাগতরা চলে আসছেন আমাদের রাজ্যে, তারা আমাদের রাজ্যে থেকে সেখানে তারা স্থায়ী কাঠামো তৈরি করে বসবাস শুরু করে দিচ্ছেন। কলকাতা বা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যে নিজস্বতা, যে চরিত্র, যে বৈশিষ্ট্য তা নষ্ট হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে চর্চা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেন, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী বৈশ্যানর চট্টোপাধ্যায়, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী বিশিষ্ট আইনজীবী, এবং রয়েছেন আমাদের সঙ্গে তীর্থঙ্কর মুখোপাধ্যায় সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে বিষয় নিয়ে আলোচনায় একেবারে প্রথমে যাব, মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, আবারও আজকে বলেছেন যে কলকাতার যে নিজস্বতা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আগে শোনাবো। আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কী করে? নিশ্চয়ই সেই চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধে নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এর প্রেক্ষিতে যেহেতু শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসক কথা বলছেন, তাকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন বিরোধীরা? আমি প্রথমে আসব কংগ্রেসের কাছে। অনিন্দ্য রায়চৌধুরী, এই যে বাংলার নিজস্বতা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী, আপনারা কি মনে করেন? না, আমরা মনে করছি যে 2024-এর লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ আর ইউসুফ পাঠানকে প্রার্থী করলো, তখন তারা কোথাকার লোক ছিল আমরা জানি না, তাদেরকে ভোট দিয়েছে মানুষ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই বাঙালির কথা মুখ্যমন্ত্রী বলছেন, বাঙালি ট্রাম্প কার্ড খেলছে। এই 20 লক্ষ থেকে 30 লক্ষ পরিযায়ী শ্রমিক এই বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে গিয়ে আজকে কাজ করছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা কেন মুখ্যমন্ত্রী করছেন না? তার উত্তর নেই। কারণ এখানে কোনো শিল্প নেই, শিল্পের নামে একটা বুজরুকি চলছে। এবং আপনার মনে আছে সিঙ্গুরের কারখানার সময় কৃষি নষ্ট হয়ে যাচ্ছে বলে যে স্লোগান দিয়ে উনি সর্ষে ছড়িয়েছিলেন, আজকে ওইখানে কৃষি চাষও হয় না, শিল্পও হয় না। এবং আপনার মনে আছে একটা খুব ভালো কথা, যে চিকিৎসার কথা উনি বলছিলেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে পিজি, এনআরএসে আমি দেখেছি তৃণমূলের নেতাদের যখন সিবিআই ইডিরা ডাকে তখন তারা উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে, স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। কিন্তু সাধারণ বাঙালি, সাধারণ বাংলার মানুষরা তারা ট্রিটমেন্ট পাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে।
এবং দেখেছি যখনই মানুষের কোনো রোগ হচ্ছে সেই রোগের জন্য তৃণমূলের নেতাদের কারুর চোখের অপারেশনের জন্য বাইরে যাচ্ছে, তাহলে বাংলায় যখন এত ভালো ডাক্তার আছে, বাংলায় যখন এত ভালো সুপার ফেসিলিটি হসপিটাল আছে, সেখানে কেন যাচ্ছেন না, তার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর পা হয়ে গেলে নন্দীগ্রাম থেকে উনি সোজা পিজিতে চলে আসেন, কারণ নন্দীগ্রামের ওপরে ওনার বিশ্বাস নেই, নন্দীগ্রামে যে ডাক্তাররা আছে তাদের উপরে বিশ্বাস নেই। আর আমরা দেখেছি আপনি যদি বেঙ্গালুরু ট্রেনে যান বা হায়দ্রাবাদের ট্রেনে যান, দেখবেন ওখানে 90% বাঙালি প্রতিদিন যাচ্ছে শুধু চিকিৎসার কারণে, কারণ এখানে মেডিকেল কলেজ এনআরএসে তারা ভর্তি করাতে পারছে না, তারা প্রতিদিন অপেক্ষা করছে, একটা লাইন পড়ছে, ভোর 4টে থেকে লাইন পড়ছে, এদিকে নেতার চিঠি বা নেতার সুপারিশ ছাড়া আপনি পিজি এনআরএস বা আরজিকর হাসপাতালে ভর্তি করাতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কি প্রাদেশিকতা আছে বলে মনে করেন নাকি? না না, বাঙালির কথা উনি ভাবছেন কোথায়? বাঙালির কথায় প্রাদেশিকতা একটা মাত্র ভোটের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। বুঝতে পেরেছি, আমি আপনার বক্তব্য শুনেছি। সিপিএম এর কাছে যাব, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের একটা সন্দেহের বীজ থেকে গেল। এক নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কথা বললেন সেটা খুব ইঙ্গিতটা ভালো লাগলো না। একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে মানুষ যাবে, এটা স্বাভাবিক। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আলাদা কোনো রাজ্য নয়, মানে দেশ নয়, স্বশাসিত প্রদেশও নয়, এটা একটা স্টেট। তাহলে সেই একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে মানুষ যাবেই, এইভাবে চিহ্নিত করে দেওয়া, একটা বাঙালি অবাঙালি বিভেদের দিকে ইঙ্গিত করা, এটা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। অনেকগুলো ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার বুকে। তৃণমূল কংগ্রেস আজকে সর্বাধিক আসন পেয়েছে লোকসভায়, কিন্তু যেভাবে পেয়েছে সেটার বিষয়ে বিশ্লেষণ আছে, যে মানুষের মধ্যে বাইনারি তৈরি হয়েছে, আমি তার মধ্যেও গেলাম না। কিন্তু আজকে এই মুহূর্তে বাঙালি নয়, প্রশ্নটা হচ্ছে বাংলার মানুষ, সে যে ভাষাতেই কথা বলুক, বাংলার মানুষ একটা প্রশাসনের কাছ থেকে কি চায়, সেই চাওয়াটা কি পূরণ হয়েছে? কারখানাগুলো লাভজনক, এটাকে সমর্থন করেন? এই যে ভিন রাজ্যের মানুষ চলে আসছেন এবং এখানে এসে স্থায়ী বসবাস গড়ে তুলছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এতে ডেমোগ্রাফিটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি এটাকে সমর্থন করেন? আমি এই বক্তব্যকে সমর্থন করি না, কখনোই করি না। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে মানে কি? এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে যেতে পারবে না? আমাদের এখানে শ্রমিকরা বাইরে যান, আমাদের এখানে লোকেরা বাইরে গিয়ে কাজ করেনি? আমরা আলোচনায় থাকবো, একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের নিজস্বতা চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে 5 রাজ্যের ভার বহন করতে গিয়ে, তার আর্থিকভাবেও সমস্যার মধ্যে পড়ছে এই রাজ্য। বিজেপি কি তাই মনে করে? মুখ্যমন্ত্রীর এই উদ্বেগকে কিভাবে দেখে বিজেপি? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, কারণ এই বক্তব্য সম্পূর্ণরূপে সেন্সিটিভ বক্তব্য। 5টা রাজ্য বলতে কোন কোন 5টা রাজ্য? রাজস্থানের লোক এসছে, মারোয়ারিরা, উত্তরপ্রদেশের লোকেরা এখানে এসে কাজ করছে, বিহারের লোকেরা এখানে কাজ করছে, উড়িষ্যার লোকেরা কাজ করছে, এই সমস্ত রাজ্যের কথা কিন্তু উনি বলতে যাচ্ছেন? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হবে উনি মহানগরেরই শুধু মুখ্যমন্ত্রী। বাংলার অন্যান্য জেলাগুলোর দিকে তাকান না, কোথায়? ওই সমস্ত জেলায় তো এই রাজ্যের লোকগুলো তো নেই, সেখানটায় অন্য জেলাগুলোর লোক সেখানে নেই। সেখানে বাঙালিরাই সেখানে হকারি করতেছে, সেখানটায় বাংলা ভাষীরাই সেখানে হকারি করতেছে। তাহলে উত্তরবঙ্গে বাঙালি ভোট নেই, কিষানগঞ্জের থেকে আসানসোলে নেই, ভোটের বিষয় না তো, উনি তো হকার প্রসঙ্গে বলছিলেন, ভোটারের প্রসঙ্গে তো বলেননি। সীমান্ত এলাকাগুলোতে নন বেঙ্গলি ভোটাররা থাকে, তাহলে উনি যে কথাটা বলতে যাচ্ছেন পরিষ্কার করে উনি বাঙালি এবং বাকিদের সঙ্গে তুলনা করতে যাচ্ছেন, এটা হয় না। এইভাবে একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উনি এই সমস্ত কথা বলতে পারেন না। বাঙালি বিহারি এইভাবে উনি ভাগ করতে পারেন না, মানুষের মধ্যে এইভাবে ডিভিশন কেন? এটা আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে অবশ্যই। আর হকার প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে আমরা হকার প্রসঙ্গে আসবো, আমি প্রথমে এই বিষয়টা আসছিল, আলিদা আবারও আসবো আপনার কাছে। বৈশ্বনাথদা, বিষয়টা যেটা আমি বুঝতে পেরেছি, মানে উনি ওনার বক্তব্য থেকে বা অন্যদের বক্তব্যের সঙ্গে আমার পার্থক্য এটাই, যে বাংলার মানুষ এখানে যারা রয়েছেন, তারা লোকাল যারা রয়েছেন তাদেরকে আমরা বলছি যে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। এখানে ভিন্ন রাজ্য থেকে এসে একটা কাঠামো তৈরি করে থাকলেন, বা একটা সরকারি জমিতে কেউ বসে পড়লেন, সরকারি জমিতে বসে একটা তাঁবু খাটিয়ে একটা ব্যবসা করলেন, অথচ আমি আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি আপনার ভোটার কার্ড স্থায়ী বাসিন্দা কোথাকার, উনি বলছেন আমার অন্য রাজ্যে আমি স্থায়ী বাসিন্দা।
তিনি এসে সরকারি জমিতে যদি এরকম করেন তাহলে সরকার তার নিজের জমি বাঁচাতে যাবে। নিজের জমি যদি বাঁচাতে যায় তাহলে এখানে এটাকে অন্যরকমভাবে ব্যাখ্যা করা হবে। আমার মতে যারা বাংলার মানুষ আছেন তাদের নিশ্চিতভাবে তাদের রাজ্যে তারা ব্যবসা বা যে করেই হোক তাদের জীবিকা আস্বাদনের জন্য জীবন জীবিকা সেটা করবেন। এবং এইটাকে কেন্দ্র করে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অন্যভাবে কথাটাকে বলতে চাইছেন, আমি তাদের সাথে একমত নই। মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে লোকাল বাংলার মানুষ যারা আছেন তারা অগ্রাধিকারের ভিত্তিতে তারা যাতে তাদের জীবন জীবিকাতে প্রাধান্য পায় সে বিষয়টাও আমাদেরকে দৃষ্টি দিতে হবে, এটাই আমার বক্তব্য। বেশ, আজকে যখন মুখ্যমন্ত্রী একথা বলছেন, একই সঙ্গে মুখ্যমন্ত্রী আজকে বলছেন ভারসাম্যের কথা। তিনি প্রথম দিনে বলেছিলেন যে যেভাবে জমি বেদখল হয়ে গিয়েছে সেই বেদখল কখনোই কাম্য নয়। তারপরে আমরা দেখেছিলাম পুলিশের অতি সক্রিয়তা। এতদিন পুলিশ বা পুরসভা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছিল না, হঠাৎ করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম ফুটপাত, হকাররা যে সমস্ত ফুটপাত দখল করে বসেছিল সেই সমস্ত ফুটপাত থেকে অস্থায়ী নির্মাণ বা সেই ছাউনি সমস্ত ভেঙে ফেলা হচ্ছে। বুলডোজারও ব্যবহার করা হচ্ছে, যে বুলডোজার নিয়ে যোগীরাজ্যকে কটাক্ষ করে এ রাজ্যের শাসক দল, সেই বুলডোজারও ব্যবহার করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন, তিনি বলেছেন এটা কখনোই কাম্য নয়। এই ভারসাম্যটা কোন পথে আসবে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়? ভারসাম্য মানে বুলডোজারও হবে না, সরকারি জমি বেদখলও হবে না, তাহলে এই বেদখলটা তো করছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন আপনাদের দলের লোকজনেরা। তাহলে এই আপনাদের দলের লোকজনের বিরুদ্ধে এখন অবধি কোনো পদক্ষেপ দেখিনি। মুখ্যমন্ত্রীর নাম করেছেন কয়েকজন মন্ত্রীর এবং একমাত্র একজন দেবাশিস বাবু, তাকে দেখলাম জলপাইগুড়ির ফুলগ্রাম ডাবগ্রামের যিনি জেলা সভাপতি ওইখানকার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি এখন অবধি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। 75-25-এর গল্প যারা বলেছিলেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নাম করছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। না, এখনো পর্যন্ত তো সবে দুদিন হয়েছে, তার মধ্যে তো আপনি এটা তো নিশ্চয়ই আজকে প্রথম মুখ্যমন্ত্রী জানলেন ব্যাপারটা তা নয়, গত 13 বছর ধরে সরকার বলেন। আজকে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই এলাকাতে এই হকার বসানোর জন্য যারা যেভাবেই হোক যুক্ত থাকুক, সেই কাউন্সিলর হবে, সেই কাউন্সিলর হোক বা যে নেতা বা যে থাকবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমিতে আমি কাউকে বসিয়ে দিতে পারি না, সরকারি জমিতে হস্তান্তর করতে পারি না। এই যে মুখ্যমন্ত্রী বলছেন বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানটা কখনোই কাম্য নয়, তাহলে বুলডোজারটাও কাম্য নয়, সরকারি জমি বেদখলটাও অবশ্যই কাম্য নয়, সেটাও মুখ্যমন্ত্রী বলছেন। আমি বলছি ভারসাম্যটা কোন পথে আসবে? সরকারি জমিতে তো প্রথমে তো বলা হচ্ছে যে সরকারি জমি তোমরা এখান থেকে দখল মুক্ত করো, তো ঘোষণা করা হচ্ছে দখল মুক্ত করতে হলে তো বুলডোজার দিয়েই করতে হচ্ছে। এবার এখানে যদি কেউ না শোনে, যদি এই দখল মুক্ত করার অ্যানাউন্সমেন্ট বা এই নোটিশ বা এই আলোচনা বা এখানে বলে দেওয়ার পরেও যদি কেউ না শোনে, তখন তো পুলিশ তো সেই জায়গাটা দখল মুক্ত করবেই, প্রশাসন তো দখল মুক্ত করবে। নিজেই তো বলছেন বুলডোজার দিয়ে উচ্ছেদ কাম্য নয়, টাকা নিয়ে বসাচ্ছ তারপরে বুলডোজার দিয়ে তুলে দেবো, এটা কখনোই সঠিক না। বুলডোজার দিয়ে আমি কয়েকটা জায়গা আপনি দেখিয়েছেন ছবিতে যে বুলডোজার দিয়ে, আমরা বলছি না মুখ্যমন্ত্রী, আমি তো শুনেছি, আমি মিটিংটায় ছিলাম, আপনি তো যেভাবে বলতে চাইছেন কথাটা সেইভাবে হয়নি, আপনি তো কথাটাকে অন্যভাবে মাত্রায় নিয়ে যেতে চাইছেন, যেখানে বলা হচ্ছে যে কাউকে প্রথম থেকেই একদম ইনিশিয়াল স্টেজ থেকে কাউকে বসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া হলো, তারপরে বসে পড়লো, তারপরে ব্যবসা করলো, তারপরে আবার ওটাকে হাঁটানোর জন্য, এটাতে তো আরো অন্যরকম মেসেজ হয়ে যায়। এটাই আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, তাহলে ভারসাম্যটা কোন পথে হবে? ভারসাম্য হবে যে প্রথম থেকেই এটা ইনিশিয়াল স্টেজেই বলতে হবে যে এখানে বসা যাবে না, এই মেসেজটাকে দেওয়া হয়েছে, এই মেসেজটা দেওয়া হবে। আমি দেখি শাসক দলের এই বক্তব্যের প্রেক্ষিতে বাকিদের কি অভিমত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী বলছেন যে বেআইনি জবরদখলও চলবে না এবং তার সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানও চলবে না। 1 মাসের জন্য বন্ধ রেখেছেন, সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোমবার দিন শুরু হয়ে আজকে বন্ধ করে দেওয়া হল, সিদ্ধান্ত নেওয়া হলো 1 মাসের জন্য, সেই গোটা বিষয়টা এখন একটা স্থগিত হয়ে গেল। এর আগেই আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। কি হুঁশিয়ারি আমরা একবার শোনাবো দর্শকদের। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে? নিয়ে আসুন
এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমি আসবো বিজেপি মুখপাত্র আলী হোসেনের কাছে। বিজেপি বলছে প্রস্তুত আছি, বিজেপিও তো বুলডোজার তাদের রাজ্যে চালিয়েছে। না, বিজেপি যে বুলডোজার সেই রাজ্যে চালিয়েছে উত্তরপ্রদেশে, সেখানে হচ্ছে যারা কি বলবো যে দেশদ্রোহী, দেশ বিরোধী এই জাতীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত, এই জাতীয় এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং যারা ভারত বিরোধী, এবং যারা ভারত বিরোধী, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং একই সঙ্গে অবৈধভাবে যারা ইলিগাল কাজ করছিল, ইলিগাল বাড়ি নির্মাণ করছিল, সেগুলো ভেঙে দিয়েছে গভর্নমেন্টের জমির উপরে। কি অন্যায় করেছে? কিন্তু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন বা যেটা করে দেখাচ্ছেন, যে সঙ্গে সঙ্গে সমস্ত বিশেষ বিশেষ জায়গা বেছে নিয়ে সেখানে বুলডোজারের ব্যবস্থা করা হলো, ভেঙে দেওয়া হলো। কিন্তু আমাদের যেটা প্রথম প্রশ্ন, মেটিয়ার ব্রুজ, গার্ডেন গ্রিজ, আপনার ওই রাজাবাজার, এই সমস্ত এলাকায় গিয়ে বুলডোজারটা নিয়ে যাক না, নিয়ে যাক, আমরা চাই তারা যাক সেখানটা, দেখিয়েছি, কিন্তু হয়নি। প্রথমত সবাইকে নিয়ে যখন বুলডোজারটা মানে শুরু করছিল, হকারটা উচ্ছেদ করবার চেষ্টা করছিল, যখন বেছে বেছে দেখা যাচ্ছে ওর মাঝখানে তৃণমূলের লোকেরাও যুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, মানলাম, ঠিক আছে, কিন্তু 20,000-এর উপর তৃণমূলের পার্টি অফিস সারা পশ্চিমবঙ্গে সরকারি রাস্তার উপর রয়েছে, তাদেরটা ভেঙে দিন না কেন? আপনারা যদি একটা দায়িত্বশীল দল হন, অন্যের দিকে আঙুল তোলেন, তাহলে পুকুর বুঝিয়ে আরএসএস এর পার্টি অফিস কেন হয়? বিজেপি কেন? তারা মোটেই না, আরএসএস এর পার্টি অফিস অবৈধ নয়। আপনারা জেনে কথা বলুন, আরএসএস এর পার্টি অফিস নির্দিষ্ট প্রমাণপত্র সহ, বৈধ কাগজপত্র সহ সেখানকার আসানসোলে আছে। না, তারাতলা কোথায়, আসানসোল কোথায়? বিজেপি নির্বাচনী কার্যালয়, সেটা হয়তো সেটা ভাঙিয়ে দিন না। শুভেন্দু অধিকারী আজকে প্রতিবাদ করছে, কিন্তু যখন উত্তরপ্রদেশে একের পর আমরা দেখেছি বুলডোজার মুখ্যমন্ত্রী চালিয়েছেন, বুলডোজার এবং সাধারণ প্রান্তিক মানুষের উপরে যেভাবে বুলডোজারের আক্রমণ নেমে এসেছে, সেখানে শুভেন্দু অধিকারীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুখে যা বললো, মনে মনে উনি খুব খুশি হচ্ছেন, কারণ উনি বুলডোজারের পক্ষে থাকেন, বুলডোজারের বিপক্ষে থাকেন না, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এবং যোগী আদিত্যনাথ যখন এই বুলডোজার চালিয়েছে, উনাকে একবারও কোথাও টুইটার থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও আমরা দেখিনি সেই প্রতিবাদে সরব হতে। শুভেন্দু অধিকারী মনে মনে খুশি হয়েছেন। এবার আমি আসছি হকারের ক্ষেত্রে। দেখুন, হাতিবাগানের একজন হকার অভিযোগ করেছিল টক টু মেয়ারে, যেখানে 2 লক্ষ টাকায় ফুটপাত বিক্রি হচ্ছে। মেয়র ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, বললো এই যে স্ট্যাম্প পেপারে লেখা আছে 2 লক্ষ টাকায় আমরা একটা ফুটপাত বিক্রি করে দেওয়া হয়েছে, এবং সেখানে স্ট্যাম্প পেপারে নোটারি করে পুরো স্ট্যাম্প পেপার নেওয়া আছে। এর থেকে প্রমাণিত হচ্ছে ওখানকার কাউন্সিলর ইনভলভ আছে, কাউন্সিলর ছাড়া সম্ভব না। এবং গড়িয়াহাট থেকে, হাতিবাগান থেকে সব জায়গায় আপনি যদি খোঁজ দিয়ে দেখেন অঙ্কুরবাবু, আপনি পরিষ্কার দেখতে পাবেন যে 6,000 টাকায় হকাররা প্রতি মাসে দেয়। এই 6,000 টাকা যে প্রতি মাসে ওরা দিচ্ছে, তার জন্য কোনো রিসিপ্ট আছে? কলকাতা কর্পোরেশনের ফান্ডে কোনো রিসিপ্ট আছে? উত্তর না। এবং 200 টাকা করে তারা দাদাদের দেয় এবং ওখানকার পুলিশকে দেয়, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলছে। তাহলে এই 200 টাকায় করে ডালা বসাচ্ছে এবং 200 টাকা দিয়ে তাদের পুলিশ এবং আজকে তৃণমূলের নেতারা আজকে হকার বসাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে 25-75-এ যিনি হিসেব বলেছেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? তীর্থঙ্কর মুখোপাধ্যায়, প্রথমত হচ্ছে যে আমি এই কথা বলার আগে আমি থামিয়ে দিয়েছিলাম, আমি বুলডোজার রাজের ব্যাপারে, যে বুলডোজার রাজ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যা করেছে তার মধ্যে অন্যতম একটা উদাহরণ ওনাকে দিচ্ছি, কারণ সময় নেই। ভারত জ্ঞান বিজ্ঞান সমিতি, একটা যুক্তিবাদী সংগঠনের অফিস, সেই অফিসটাকে বৈধ কাগজপত্র সহ সেই অফিসটাকে গুড়িয়ে দেওয়া হলো শুধুমাত্র তারা কুসংস্কারের বিরুদ্ধে। কোভিডের সময় এই সমস্ত যে খেতে বলেছিল গোবর জল, ফোবর জল ইত্যাদি, তার বিরুদ্ধে তারা প্রচার করছিল, তাদের প্রচারেও বাধা দেওয়া হয়েছে এবং তাদের অফিসও গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভারত বিরোধী, তারা দেশদ্রোহী। যাই হোক, এই প্রসঙ্গে আমি না এসে আজকের প্রসঙ্গ যেটা বলার, সেটা হচ্ছে যে এরকম দ্বৈততা আছে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে। আমার কথা হলো যে, আমাদের কথা হলো যে, আচ্ছা গড়িয়াহাটের ওখানে যে কর্পোরেশন কিছুদিন আগে যে টাকা নিয়ে যে ওই যে কনস্ট্রাকশনগুলো করিয়ে দিয়েছে, কি হবে তার? একজন তো বলেছে 25,000 টাকা দিতে হয়েছে, আমি জানি না কর্পোরেশনে কত টাকা দিতে হয়েছে।
আমি আমাদের অঞ্চলে দেখেছি বিস্তীর্ণ অঞ্চল, বেহালার বিস্তীর্ণ ফুটপাত দখল হয়ে গেছে, সেক্ষেত্রে একটা সবাই স্ট্রাকচার বানিয়ে ফেলছে এবং সেই স্ট্রাকচারের টাকা আজকে তো অনেক জায়গাতেই উচ্ছেদ অভিযান হয়েছে। আপনার কি মনে হয় এখানে ভারসাম্য রাস্তাটা কোনটা? ভারসাম্য এভাবে রাখা যাবে না। দুটো জিনিস, এক হচ্ছে কেন্দ্রীয় হকার আইন মানা হচ্ছে, এটাকে প্রয়োগ করতে হবে। কেন্দ্রীয় হকার আইন আমাদের এখানে প্রয়োগ হয় না। পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর তার সাথে হকারদের সাথে সাথে যে সমস্ত বেআইনি, আপনি সরকারি জমির কথা বলেছেন, আমি আপনাকে বলছি যে বেআইনিভাবে ডায়মন্ড হারবার রোড দখল করে পার্থ চ্যাটার্জির যে খাঁচা আছে সেটাকে আগে দখল মুক্ত করুন। শুনি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় উত্তর। আমার কথা পরিষ্কার, আজকে যারা হকার উচ্ছেদের অনেক কথা বলছেন, তাদের আমলে কি হয়েছিল, কান্তি গাঙ্গুলি, সুভাষ চক্রবর্তীরা কি করেছিলেন সেটা সবাই জানে। উত্তর দেব। এবার এখন আজকের তারিখে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি যে হকারের যে পরিমাণ, যে জায়গাটা ডিমার্কেশন করা হবে বা যেভাবে ব্যাপারটাকে সলভ করা যাবে, আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। আমরা কখনোই বলছি না যে আমরা হকারদের বিরুদ্ধে। এবার জোর করে আমাদের মুখে আমরা হকার বিরোধী, আমরা হকারদের তুলে দিতে চাই, আমরা হকারদেরকে ভেঙে দিচ্ছি, এই যে প্রচার, এই যে একটা মিথ্যে একটা কেন্দ্রীয় হকার আইন আমাদের রাজ্যে কেন প্রয়োগ করা হচ্ছে না, এই প্রশ্ন সিআইটিউর নানান, ওরাও তো 34 বছর সরকারে ছিল, ওদের সময় প্রয়োগ করা গেছে। কেন্দ্রীয় হকার আইন তখন ছিল না। এবার ওদের সময় তো কি কোনো আইন, হকারদেরকে ওরাই তুলে দিতে চেয়েছিল, গড়িয়া অপারেশন সানশাইন হয়েছিল। এখন এই ঘটনা হলো এই যে ডবল স্ট্যান্ডার্ড কথা বলা, যখন আমরা গভর্নমেন্টে থাকবো তখন আমাদের এক ধরনের নীতি, আবার যখন বিরুদ্ধে থাকবো তখন আরেক ধরনের বক্তব্য, এটা যাবে না। আমি খুব পরিষ্কারভাবে এটা বলছি যে কোনোভাবেই সরকারি জমিতে জবরদখল করা, হস্তান্তর করা, বেআইনিভাবে সেটাকে দখল করে রাখা, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। আপনার কথা সূত্র ধরে একটা কথা বলি, এই যে সোমবার দিন মুখ্যমন্ত্রী বললেন রাত থেকে শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান, এবং আজকেও বেশ কয়েক জায়গায় হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে এইভাবে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান হবে না, যাদের অলরেডি হয়ে গেল তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এইটা কি অবিবেচক সিদ্ধান্ত মনে হচ্ছে না, যে হঠাৎ করে আমি বললে, তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসক, তিনি বললে সরকার তো প্রশাসন তো এভাবেই তৎপর হয়ে তারা যখন 10টা লোকের ক্ষতি করে দিল, তারপরে তার মনে হচ্ছে যে এটা একটা তালিকা করে তাদের একটা ক্ষতিপূরণ দেওয়া উচিত। এটা কি সঠিক হলো? দেখুন, আপনি যেভাবে কথাটা বলছেন না, আমি সেই মিটিংটায় ছিলাম নবান্নতে, কলকাতা শহরের পৌরসভার মেয়র পরিষদে দেখা হয়েছিল। সেই মিটিং এর পুরো যা বক্তব্য আমি পুরোটাই শুনেছি। আপনি এই জায়গাটা কখনোই বলতে পারবেন না যে আমরা সরকারি জমিতে যারা বসে আছে তাদেরকে আমরা বলেছি যে তাদেরকে সরকারি জমির জায়গাটাকে দখল করা যাবে না। বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা বলছি মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রদর্শন করেছিলেন, রণংদেহী মূর্তিতে ছিলেন, এবং তারপরে আমরা তার ফলাফল দেখেছি যে কিভাবে পুলিশ বুলডোজার চালিয়েছে। এবার তাদের ক্ষতির পরে আজকে মুখ্যমন্ত্রী নবান্নে বলছেন যে এটা উচিত হয়নি। তা মুখ্যমন্ত্রী গত দুদিন ধরেও দেখেছেন, তা মুখ্যমন্ত্রী তখন মনে হলো না যে তিনি যেভাবে বলেছেন তাহলে একদম স্পেসিফিক্যালি বলে দিই যে ঠিক কিভাবে এই গোটা কাজটা হবে, তার কথার ভিত্তিতে যাদের ক্ষতি হলো সেটা কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। না না, আপনি তো আপনার মতো মুখ্যমন্ত্রী কি পদ্ধতিতে কাজ করবেন, কখন বলবেন, কখন মিটিং ডাকবেন, কখন তিনি ইনস্ট্রাকশন দেবেন, সেটাও তো বলেননি। আমি তো স্থির করা কেউ নই, মুখ্যমন্ত্রী বলেছেন। এবার সেটা অতি সক্রিয়তা হয়েছে না অতি তৎপরতা হয়েছে জানি না। মুখ্যমন্ত্রীর ইভ্যালুয়েশন যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এটা তো আমার ইভ্যালুয়েশন নয়। না, মুখ্যমন্ত্রীর ইভ্যালুয়েশনটা এটাই যে সরকারি জমিতে জোর করে যারা দখল করে দেওয়া হয়েছে তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে। মুখ্যমন্ত্রী নন, বুলডোজারের পক্ষে কে বলেছে? বুলডোজারের পক্ষে আমরা কখনোই বলতে পারি? আমি তো সেটাই বলছি। তাহলে যে কাজটা হয়ে গেল সেটার জন্য কিভাবে সেখানে দখলমুক্ত করবে প্রশাসনকে, সেটা একটা অন্যরকম নীতি, নিয়ম নীতি তৈরি করতে হবে। এখন অবধি সেই নীতি সম্পর্কে কি ধারণা অনিন্দ? এবার কংগ্রেসের কাছে আসবো। না, আমি আপনাকে বলি, মুখ্যমন্ত্রী কয়েকটা স্টেটমেন্ট কোট আনকোট আপনাকে বলি। এলাকার নেতারা এবং পুলিশ ডালা বসিয়েছে টাকা নিয়ে, পুলিশের লোভ বেড়ে গেছে, গরিব হকারদের কাছ থেকে টাকা নিচ্ছে।
আমার প্রশ্ন হচ্ছে, যেটা আপনি আমায় থামালেন, যে এই দোলা সেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং আজকে যে কমিটি তৈরি করা হয়েছে তাতে ববি হাকিম আছে, দেবাশিস কুমার আছে, অরূপ বিশ্বাস আছে, মলয় ঘটক আছে, তাহলে তিনজনের নামে কিন্তু একটা অভিযোগ আছে দুর্নীতি। ববি হাকিমকে আমরা নারদা হাকিম হিসাবে চিহ্নিত করে দিয়েছি, এবং তার সাথে আমরা কি দেখেছি, মলয় ঘটককে সিবিআই 13 বার কিন্তু নোটিশ পাঠিয়েছে, তাই উনি দুর্নীতিমুক্ত না। আপনি কোনো জায়গার ধরুন বিল্ডিংয়ের কোনো প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য নিশ্চয়ই কোনো চোরকে রাখবেন না, আপনি নিশ্চয়ই পুলিশকে রাখবেন। এখন মুখ্যমন্ত্রী জানেন না যে এখানকার পুলিশ প্রশাসন, কাউন্সিলররা সবাই মিলে একটা সিন্ডিকেট চালায়, আর মুখ্যমন্ত্রী এখন বলতে চাইছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন? আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেবো। ইলেকট্রাল বন্ডে সিএসসির কাছে টাকা নেওয়ার সময় কি হাত পেতে ভিক্ষা নিয়েছে? তাতে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন কি করে? যে সৌগত রায়, যে করছেন প্রদেশ কংগ্রেস বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমরা চাইছি একটা ইতিবাচক পদক্ষেপ। বাকিদের কাছে কি সলিউশন রয়েছে শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবেই বলছেন, যে সমস্ত কাউন্সিলর এরকম ভাবে ফুটপাতে বসিয়ে তাদের কাছ থেকে টাকা নেবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং এক্ষেত্রে দেবাশিস ডাবগ্রাম ফুলবাড়ির যিনি সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা, জেলা সভাপতি, তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই, তার সঙ্গে আরো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, সে কথাও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি অনিন্দর কাছে জানতে চাইব, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এই যে নিজের দলের নেতাকেও গ্রেপ্তার করিয়ে দিতে চিন্তা করছেন না, রেয়াত করছেন না কাউকে, এটা কি রাজধর্ম পালন নাকি ভাবমূর্তি পুনরুদ্ধার? কংগ্রেস কিভাবে মূল্যায়ন করে? না, এটা ভাবমূর্তি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। আমি আপনাকে বলি, দোলা সেনের বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর সেই কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক এবং মুখপাত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কিন্তু ওনাকে গ্রেপ্তার করেছিল, এখন উনি ক্লিন চিট পাননি। 2, 3 নম্বরে এই সৌগত রায়, কাকুলি গোস্বামীরা যারা নারদায় টাকা নিয়েছিল তাদেরকে আজকে উনি তাদের হয়ে প্রচার করে তাদেরকে আজকে এমপি করে দিয়েছেন। এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন ইডি রেড করতে গেল, বললো অনুব্রতর মাথায় অক্সিজেন কম আছে, যখন গুড় বাতাসা থেকে শুরু করে বিরোধীদের অত্যাচার করেছিল তখন মুখ্যমন্ত্রী তাকে প্রোটেক্ট করেছিলেন। আরাবুল ইসলাম যখন শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিল তখন আরাবুল ইসলামের পাশে দাঁড়িয়েছিলেন তার দলের যুব নেতা। যখন শওকত মোল্লা একটা বাস স্ট্যান্ড চেয়েছিল তখন সেই শওকত মোল্লাকে বলেছিলেন, তুই তো ভালো বোম বানাস, তোকে বাস স্ট্যান্ড দিয়ে কি করবো? শওকত মোল্লার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 81 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এবং যে তার দাদা কমিটিতে আছে, সেখানে আপনাকে কোনো ব্যবসা করতে গেলে ছোট হোক বড় হোক আপনাকে বিশ্বাস ট্যাক্স দিতে হবে। বিশ্বাস ট্যাক্স না দিলে আপনি জিএসটি দিন, ইনকাম ট্যাক্স দিন, সেল ট্যাক্স দিন, কোনো ট্যাক্সে আপনি জায়গা পাবেন না যতক্ষণ না বিশ্বাস ট্যাক্স দিতে পারছেন। জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে, কেন্দ্রীয় হকার আইন রয়েছে। রাজ্য সরকারের নীতিটা কি হওয়া উচিত? আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কংগ্রেস কি মনে করে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই যে দুটোর মধ্যে, তিনি নিজে বলছেন তার দলের একাংশ, প্রশাসনের একাংশ, তারাও ঢুকে পড়েছে, টাকা খেয়ে কাজকর্ম চলছে, এটাকে করার জন্য ভারসাম্য আনতে গেলে কি করা যেতে পারে? কংগ্রেসের কি মনে হয়? দেখুন, 2011 সালে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে আজকে 2024, ব্যাপারটা এরকম যেন দেখানো হচ্ছে যে 2011 সালে উনি শপথ নেওয়ার পর উনি লন্ডন, জার্মানি, ইটালিতে চলে গিয়েছিলেন। এই 3 দিন আগে উনি কলকাতায় ফিরেছেন। কলকাতায় ফিরে এসে উনি দেখছেন যে এইভাবে হকাররা বসে আছে। এখন কিভাবে তার হয়নি, সেটা কিভাবে তার প্ল্যান হবে, কিভাবে তার প্ল্যান হবে, তার জন্য একটা পর্যবেক্ষক কমিটির দরকার, তার জন্য বিভিন্ন রকমের রিসার্চ দরকার, তার জন্য বিভিন্ন দলের যারা উচ্চ পদে আছেন বা বিভিন্ন সর্বদলীয় বৈঠক করে তাদের দেখা উচিত যে কিভাবে একটা সাধারণ এখানকার হকারদের পুনরুত্থান, উচ্ছেদ না করিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায়। কিন্তু উনি নিজের ডিসিশন নিজেই নেন এবং দলের যারা নেতা, যারা দলের ক্যাবিনেট, আমি তো সেই আবার নিন্দাই শুনলাম না, তাদের ক্যাবিনেট হলে তো সেখানে একটা পরামর্শ থাকবে। তাহলে পরামর্শ হচ্ছে এই হকারদের পুনর্বাসন আগে দিতে হবে এবং পুনর্বাসন দিতে হবে, এবং তার সাথে যাদের যেভাবে হকার উচ্ছেদ করা হয়েছে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না। কলকাতায় করে মামলা হয়েছে এবং যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ এই হকারদের কোনো রকম ভাবে স্থানচ্যুত করা যাবে না। সিপিএম তীর্থঙ্কর মুখোপাধ্যায়, বিকল্পের সন্ধানে তো আমরা থাকা উচিত নয়। অপারেশন সানশাইনের প্রসঙ্গ আজকে এসছে, আমি অতীতের প্রসঙ্গ বলতে দিতে হবে আমাকে। অপারেশন সানশাইনকে বামপন্থী ফ্রন্ট সরকারের যে পদক্ষেপ তাকে বিরোধিতা করেছিল বামপন্থীদের মধ্য থেকে এসেছিল, বাম ফ্রন্টের মধ্য থেকে এসেছিল, এবং পুনর্বাসনের ব্যবস্থাগুলো করা হয়েছিল। যাই হোক, আমি এর মধ্যে যাব না। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমাদের কাছ থেকে পরামর্শ চাইছেন, আজকে বলছেন, আপনি বলেছেন যে কিভাবে আমার পরামর্শ তৃণমূল কংগ্রেসের প্রশাসন শুনবে না, কিন্তু আমাদের কথা হচ্ছে ভেন্ডিং কমিটিগুলো রয়েছে, সেই ভেন্ডিং কমিটিতে আমাদের সিআইটিউর প্রতিনিধিত্ব ছিল, সেটা এখন বর্তমানে নেই। সিআইটিউর প্রতিনিধিত্ব না থাকুক, আমার কথা হচ্ছে অল ট্রেড ইউনিয়নস মাস্ট বি কনসাল্টেড। অবশ্যই তাদের সকলের সাথে কথা বলতে হবে। হকার্স ইউনিয়নগুলো, আমি ট্রেড ইউনিয়ন বলতে কারখানা শ্রমিকের ইউনিয়নের কথা বলছি, হকার্স ইউনিয়নগুলোর সাথে কথা বলতে হবে, নাগরিক আন্দোলনের মানুষদের সাথে কথা বলতে হবে। এবং এটা ঠিক, ফুটপাত দখল করে হকারি করা যাবে না। ফুটপাতকে ছেড়ে দিয়ে কিভাবে
অন্তত কিছুটা পরিমাণ তাদের ব্যবসারও ক্ষতি হলো না, মানুষেরও ক্ষতি হলো না, এরকম একটা জায়গা মাঝামাঝি একটা অবস্থান নীতি এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোক জড়িত রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতিকেও তিনি গ্রেপ্তার করিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাহলে সেই যে পদক্ষেপটা, এই পদক্ষেপটাকে আপনারা কতটা ইতিবাচক মনে করেন, নাকি এটাকেও আপনারা সরাসরি সহজভাবে দেখছেন না? আমরা এগুলো ক্যামাফ্লেজ করছেন বলে মনে করি, এই সমস্ত ভুল, মানে এটাও নাটক, এটা ক্যামাফ্লেজ করছেন, গোটাটা উনি জানেন, অভিযোগ করেছেন, আমার কথা হচ্ছে যে জানেন উনি, সব জানেন না তা তো নয়, সব খবরই ওনার কাছে আছে, আমি বিস্তারিতের মধ্যে যেতে চাই না, সব জানেন উনি। বিজেপির অফিস বন্ধ ভাঙা হয়েছে, তৃণমূলের অফিস ভাঙা হলো না কেন? আচ্ছা সিপিএম এর কোন অফিস থাকলে সেটা ভাঙুন। বেশ, আমার কথা হচ্ছে যে ওনার বিজেপির কি বক্তব্য, সততার সাথে কাজ করার ক্ষেত্রে আমাদের দলের পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেস একটা নতুন কৌশলে এগোচ্ছে, সেটা হচ্ছে তোলার একটা নতুন কৌশল, কি করে তোলাটা আদায় করা যেতে পারে হকারদের নতুন করে আধুনিক পদ্ধতিতে, এবং দলীয়করণ স্টল করা হবে। এই স্টল নতুন যেগুলো করা হবে সেগুলো সব দলীয়করণ, তৃণমূলের লোকজনরাই সেগুলো পাবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম বা অন্য কোনো সাধারণ মানুষ সমর্থিত যারা রয়েছে, যারা এই তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, যে সমস্ত হকার, তারা যেন চিরতরে এই আগামী স্টলগুলোতে যেন জায়গা না পায়, তার জন্য একটা অভিনব কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, যে হকার উচ্ছেদ করে দলীয়করণ সেখানে করো। এটা তীব্র বিরোধিতা আমরা করছি। হকারদের তালিকা তৈরি করুন, এখনই যারা অবস্থান করেছেন হকারের তালিকা তৈরি করে এদেরকেই পুনর্বাসন করানো হোক। আসলে বিজেপি এটা বলবে এই কারণে, কারণ ওরা ওদের সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে ওদের পার্টি ফান্ড দিয়েছে, যাদের বাড়িতে ইডি আর সিবিআই গেছে, পরবর্তীকালে দেখা গেছে যে পার্টি ফান্ডে সবচেয়ে বড় চাঁদা বিশ্বাস, আপনি তো এত বড় বড় চাঁদা যারা দিয়েছে তাদের আগে ইডি বা সিবিআই গেছে, তবে তারপরেই তারা বড় বড় চাঁদা পেয়েছে, এই তারা ব্যাখ্যাটা করবেন। সুতরাং তারা, আমরা যেটা বলতে চেয়েছি, আমরা কোনো হকারের বিরুদ্ধে নয়, হকাররা তাদের নিয়ম নীতি বারংবার এখানে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ হচ্ছিল যে যারা ৭৫-২৫-এর কথা বলেছেন বা যাদের নাম মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে, সেই সমস্ত মন্ত্রী বা আপনাদের দলীয় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ কোথায়? একটা কাক মেরে কি গোটা রাজ্যের সমস্ত কাক শুধরে যাবে? আচ্ছা, বৈশাখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, বৈশাখকে কমিটি রাখতে পারলো না কেন? দেখি শুনি। আমি একটা কথা বলছি, এখানে তো একটা উনি তৈরি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছেন যে কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। এবার আপনারা সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাকা তোলা, কবে থেকে যারা অন্যায় করেছে বলছেন, মানে প্রথমত কর্মসংস্থান হয়নি বলে এখনো এত হকার রয়েছে, আমরা বুঝে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই ঝালমুড়ি ঘুগনি বেচলে মানুষ নিজের ক্যারিয়ার করতে পারবে, সেই জন্য এই সমস্ত অস্থায়ী ছাউনিতে এই ঝালমুড়ি ঘুগনি বেচা হয়, তো তারপরেও সেগুলোকে তুলে দেওয়ার প্রয়োজন হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা টাকাটা নিচ্ছে, একজন দেবাশিস ছাড়া বাকি মুখ্যমন্ত্রীর মুখে যাদের নাম উঠেলো তাদের এগেইনস্টেও কোনো আপনি দেখুন না, আস্তে আস্তে বেরোবে তো কারা কোথা থেকে। সিপিএম এর লোকেরা, বিজেপির লোকেরা সবচেয়ে বেশি চাঁদা তুলেছে। আপনি জানেন সিআইটি অফিস আপনি গেছেন, আমি সিপিএম পার্টির বিভিন্ন অফিস আপনি সঠিক কথা বলছেন, বিজেপি পার্টি আপনি জানেন কতটা আছে। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বলে সিপিএম এর আঁতাত রয়েছে এবং সিপিএম বলে বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে, সেই কারণেই কি এদেরকে গ্রেফতার করেন? দেখুন না আগামী দিন কি করেননি তো, মানে আপনি জানেন মুখ্যমন্ত্রী দলের নিশ্চয়ই আপনারা আগে থেকে জানতেন, তারপরে তাদেরকে অ্যারেস্ট করেনি, এই যে চাঁদা করেছে তারপরে অ্যারেস্ট করছেন না মুখ্যমন্ত্রী, তাহলে প্রশাসনের বলুন। আমি বলছি না, আপনি বললেন, পারবে না, আপনি বললেন লোকে আমাদেরকে চাঁদা তুলছে, তারপরে অ্যারেস্ট করেনি, কিন্তু মানুষ আমাদেরকেই ভোট দেয়, মানুষ আমাদেরকেই একটা সময় আপনি বললেন মানুষ আমাদেরকেই চাঁদা দিয়েছে। আমরা আশা করব সারা দেশ জুড়ে বিজেপি চাঁদা তুলেছে, সদর্থক হবে। আগামী দিনে হকারদের বিষয়ে যে 1 মাস ধরে সমীক্ষা, সেই সমীক্ষায় অবশ্যই ইতিবাচক কিছু উঠে আসবে, তাদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে, সেদিকে কি কি পদক্ষেপ করে রাজ্য প্রশাসন আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন আলী হোসেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অনিন্দ রায়চৌধুরী, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।